আধার হাসে। ওনার কথা শুনে আধার ভালো মতোই জানে রাইহান চৌধুরী কোথায় যায় রোজ। আজ আধার অফিসে যায়নি। ডাইনিং টেবিলে রাইহান চৌধুরী, আলো আর আধার বসে ব্রেকফাস্ট করছে। আজ তুমি অফিসে যাবে না আধার? না, আজ আর অফিসে যাব না। রাতে এক জায়গায় যাব আলোকে নিয়ে। কোথায়? সারপ্রাইজ জান পাখি। বলুন না কি সারপ্রাইজ। বললাম না, বলবো না। চুপ থাকো চাচ্চু, আমরা আজ রাতে আর বাড়ি ফিরবো না। আচ্ছা, তাহলে আজ আমি বাড়িতে থাকবো বলেই একটা শয়তানি হাসি দেয় আধার। সেই হাসি লক্ষ্য করে একটা বাঁকা হাসি দেয় আর মনে মনে বলে, তুমি যদি শয়তান হও তাহলে আমি তোমার বাবা চাচ্চু। আজ যে তুমি কত বড় কাজ করতে যাচ্ছ তুমি নিজেও জানো না। আমার শুভেচ্ছা রইল, আমার কাজটা একটু সহজ করে দিও। এসব ভেবে বাঁকা হাসি দেয়। আলো আধারের দিকে ছোট ছোট চোখে তাকিয়ে থাকে। আধার বসে বসে কাজ করছিল। এমন সময় আলো কোমরে হাত দিয়ে আধারের সামনে দাঁড়িয়ে ওর দিকে ছোট ছোট চোখে তাকিয়ে থাকে। আধার ল্যাপটপে কাজ করতে করতে বলে, এসব পোজ না দিয়ে কি বলবে বড়? আলো ফুস করে শ্বাস ছাড়ে। আলো গিয়ে আধারের কোল থেকে ল্যাপটপ সরিয়ে নিচে বসে পড়ে। আধার হা করে আলোর দিকে তাকিয়ে থাকে। কি হলো, এমন ভাবে তাকিয়ে আছেন কেন? আগে দেখি। আগে তো কত দেখেছি, কিন্তু এমন ভাবে কখনো দেখিনি। তুমি আমার কোলে বসেছো, তাও আবার স্ব ইচ্ছায়। আমার বিশ্বাস হচ্ছে না। স্বামী? আমার স্বামীর কোল আমার, আপনি বলার কে? সেটাই, এখন কি আমার উপর আর আমার অধিকার আছে? রাইট। আলো আধারের শার্টের বোতাম নিয়ে খেলা করছে আর আধার কাজ করছে। আলো আধারের বুকের লোম ধরে টানছে, কখনো কিস করছে। কি ব্যাপার বলো তো? আজ এত ভালোবাসার বর্ষণ কেন হচ্ছে? কি জানতে চাও তাই বলো। আপনি কি করে বুঝে যান বলুন তো আমি কখন কিসের জন্য করি? আধার ল্যাপটপটা টেবিলের ওপর রেখে আলোকে জড়িয়ে ধরে বলে, তোমাকে আমি যতটা চিনি ততটা তুমি নিজেও নিজেকে চিনো না। আচ্ছা, আপনি এত শান্ত কি করে আছেন বলুন তো? সারপ্রাইজ প্ল্যান করছেন কি করে? কিসের কথা বলছো জান পাখি? আধার মজা করে বলে। আলো আধারের বুকে আস্তে থাপ্পড় কিল দিয়ে বলে, একদম ঢং করবেন না। আমি জানি আপনি সব জানেন। আমি কিসের কথা বলছি? আধার হালকা হেসে বলে, একটা কথা জানো জান পাখি? শত্রুদের সামনে কখনো চিন্তিত বা নিজের মনের ভাব প্রকাশ করতে নেই। তাকে এটা ভাবতে দাও যে সে জিতেছে, সে তার পরিকল্পনায় সফল হচ্ছে। আমিও সেটাই করছি। কিন্তু কি করতে যাচ্ছে? সময় হলে জানতে পারবে। শুধু জেনে নাও, তাড়াতাড়ি সব সত্যি সামনে আসতে চলেছে। কিন্তু আজ আমাকে একটা কথা দাও। কি কথা? কথা দাও আমাকে কখনো ভুল বুঝবে না। সে যে যাই তোমাকে বোঝাক, যে যাই বলুক, তুমি সব আমাকে বলবে। এমন কেন বলছেন? আমি আপনাকে অবিশ্বাস করব আপনার ভালোবাসাকে, যাকে ঘৃণা করতে চেয়েও পারিনি, যার ভালোবাসার জন্য তাকে ভালোবেসে ফেলেছি, তাকে কি করে অবিশ্বাস করব বলতো? আমি জানি তুমি কোনোদিনও আমাকে অবিশ্বাস করবে না, কিন্তু তাও কেউ কিছু বললে তখনই আমাকে সব বলবে। আচ্ছা ঠিক আছে, আমি সব বলবো, সে যে যাই বলুক না কেন। আধার আলোর কপালে কিস করে আর বলে, রাতের সারপ্রাইজের জন্য তৈরি থাকুন মিসেস আলো। আলো আর কিছু বলে না, চুপচাপ আধারের বুকে লেপ্টে থাকে। রাইহান চৌধুরী একটা রেস্টুরেন্টে একজন অল্প বয়সী মেয়ের সাথে বসে আছে। রাইহান চৌধুরী তার হাতে হাত দিয়ে বলে, আজ রাতে আমার বাসায় আসবে রুনা ডার্লিং। তোমার বাসায়? কিন্তু তুমি তো বললে ওখানে তোমার ভাইয়ের ছেলে আর তার বউ থাকে। তাহলে? কিন্তু আজ তারা থাকবে না। ও ও ওকে ডার্লিং, আমি আসবো। আমার কিছু কাজ আছে, আমি আসছি, রাতে দেখা হবে। ওকে ডার্লিং। রাইহান চৌধুরী চলে যাওয়ার সাথে সাথে দুজন লোক তার পাশে এসে বসে। রুনা বলে, আজ তোমার কাজ হয়ে যাবে। আমি শুধু এটা লন্ডনে যাওয়ার জন্য করিনি। ওনারা আমাকে রাস্তা থেকে তুলে আশ্রমে আশ্রয় দিয়েছিল। ওনাদের মতো ভালো মানুষদের মেরে ফেলেছে ওই শয়তানটা। তোমার সাহায্য আমি এর জন্যই করেছি, ওই পিশাচটাকে শাস্তি দেওয়ার জন্য। ও আমার বোনকেও। বলতে বলতে মেয়েটা কেটে দেয়। অচেনা লোকটা ওর মাথায় হাত বুলিয়ে উঠে যায় আর অপর ছেলেটা রুনাকে কিছু বোঝাতে থাকে। রাইহান চৌধুরী গাড়ি করে যাচ্ছিল। হঠাৎ তার চোখ এক জায়গায় থেমে যায়।
সে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। রাইহান চৌধুরী সেদিকে তাকিয়ে চমকে যায়। এসি গাড়িতেও ঘামে ভিজে যাচ্ছে সে। নিজের ফোন বের করে ছবি তুলে নেয়, কাউকে কল করে কিছু বলে আর ছবিটা পাঠিয়ে দেয়। তারপর আবার ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলে। সন্ধ্যায় আলো নামাজ পড়ে এসে দেখে বিছানার ওপর একটা কালো শাড়ি, কিছু কালো চুড়ি, কানের দুল এসব রাখা ছিল, সাথে একটা চিরকুট। আলো চিরকুট খুলে পড়তে থাকে। জান পাখি, এগুলো পরে তাড়াতাড়ি নিচে নেমে এসো, তোমার জন্য ওয়েট করছি নিচে। আলো চিরকুটটা রেখে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর রেডি হয়ে বের হয়। কানের দুল চুড়িগুলো পরে নেয়, চুলগুলো হাত খোপা করে নেয়। তারপর বেরিয়ে পড়ে। নিচে গিয়ে দেখে আধার গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন টিপছে। আধারকে দেখে আলো ক্রাশ খায়। আজ আধারকে একটু বেশি হ্যান্ডসাম লাগছে। কালো পাঞ্জাবি আর সাদা প্যান্টে দারুণ মানিয়েছে। ফর্সা গায়ে কালো পাঞ্জাবিটা বেশি ফুটে উঠেছে। আলোকে আসতে দেখে আধার ওর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। ফোনটা পকেটে রেখে দেয়। আলো এসে আধারের কাছে দাঁড়ায়। আধার এক দৃষ্টিতে তার মায়াবতী শ্যামাঙ্গিনীকে দেখে যাচ্ছে। আধার আলোকে বলে, শাড়িটা যখন পছন্দ করেছিলাম তখন মনে হয়েছিল শাড়িটা সুন্দর, কিন্তু এখন মনে হচ্ছে শাড়িটা অপূর্ব। কারণ শাড়িটা তোমাকে স্পর্শ করেছে। তোমাকে স্পর্শ করতে শাড়িটা সুন্দর থেকে অপূর্ব হয়ে গেছে। কারিগরের পরিশ্রম সফল হয়েছে। সে মনে হয় তোমাকে কল্পনা করে এই শাড়িটা বুনেছিল। আলো মাথা নিচু করে হাসে। আধার আবার বলে, কিন্তু এই ঘন কালো কেশ কেমন ফাঁকা ফাঁকা লাগছে, কি যেন নেই এই কেশে। আলো জিজ্ঞাসু দৃষ্টিতে আধারের দিকে তাকায়। আধার একটা বেলি ফুলের মালা আলোর খোপায় পরিয়ে দেয়। এইবার ঠিক আছে, এবার পূর্ণ লাগছে। আধার আর আলো গাড়িতে উঠে পড়ে। গাড়িতে অজানা গন্তব্যে ছুটে চলে। কয়েক ঘন্টার মধ্যে আধার একটা নদীর পাশে এসে গাড়ি থামায়। দুজনেই গাড়ি থেকে নেমে পড়ে। আধার আলোর চোখ বেঁধে দেয়। আধার, কি করছেন আপনি? বললাম না সারপ্রাইজ। উফ। আধার আলোকে নদীর কিনারায় নিয়ে আসে, ফট করে কোলে তুলে নেয়। আধার, আপনি কি করছেন এগুলো? আধার আলোকে নিয়ে নৌকায় উঠে পড়ে। আলোকে নৌকার একেবারে সামনে বসিয়ে দেয়। তারপর কানে কানে বলে, এখান থেকে নড়াচড়া করার চেষ্টাও করো না, তাহলে কিন্তু সোজা উপরে চলে যাবে। আলো আধারের কথায় ভয় পেয়ে, আধার, আপনি কি করতে চাচ্ছেন? আমার ভয় লাগছে আধার। আধার কোনো কথা বলে না। আলোর এবার কাঁদতে ইচ্ছে হচ্ছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। নৌকাটা নদীর দিক মাঝ বরাবর এসে থামে। আধার উঠে আলোর কাছে এসে আলোর কানের পাশে ফিস ফিস করে বলে, জান পাখি, তৃষ্ণার্তকে যেন পানি দেওয়া হলো। এমন প্রশান্তি ছেয়ে গেল আলোর মনে। আধার আলোকে দাঁড় করায় আলোর চোখের কাপড় খুলে দিয়ে বলে, ধীরে ধীরে উপরে তাকাও। আলো আধারের কথা মতো ঝাপসা চোখে আকাশের দিকে তাকায়। চোখটা বন্ধ করে আবার খুলে সাথে সাথে আকাশে বড় করে লেখা ওঠে, হ্যাপি বার্থডে জান পাখি। আলো অবাক হয়ে তাকিয়ে থাকে। ও নিজেই ভুলে গেছিল আজ ওর জন্মদিন। আলো আধারের দিকে ফিরে বলে, আপনি কি করে? ওই যে বললাম, আমি তোমার সম্পর্কে এত জানি যা তুমি নিজেও জানো না। আধার খেয়াল করলো আলোর চোখ ভেজা। আধার ব্যস্ত হয়ে বলে, কি হলো জান পাখি, তোমার চোখে পানি কেন? আলো আধারের বুকে কিল দিয়ে বলে, সব আপনার জন্য। আপনি তখন আমার প্রশ্নের উত্তর দেননি কেন? আধার আলোর কাণ্ড দেখে হেসে দেয়। আলোর হাত ধরে বলে, এইটুকুতে এত ভয় পেলে হয়? যদি কোনোদিনও আমি না থাকি? আলো আধারের মুখ চেপে ধরে মাথা নেড়ে না বোঝায়। আলো আধারকে জড়িয়ে ধরে বলে, মরে যাব আমি। বিশ্বাস করুন, আমার দেহ বেঁচে থাকবে, কিন্তু তার মধ্যে আত্মা মরে যাবে। আপনাকে ছাড়া থাকার কথা ভাবলেও যন্ত্রণা হয়। আপনি জানেন না আধারকে ছাড়া আলো অসম্পূর্ণ। তাহলে কেন বলেন এমন কথা? আলো কেঁদে দেয়। আধার আলোকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না জান পাখি, কথা দিলাম। তারপর আলোকে কিস করে। দুজনেই দুজনেতে হারাতে থাকে। কে জানতো আধার তার কথা রাখতে ব্যর্থ হবে। তাকে আলোকে ছেড়ে চলে যেতেই হবে। তখন কি হবে? যা হওয়ার ভবিষ্যতে দেখা যাবে। কি হতে চলেছে রাইহান চৌধুরীর সাথে? একটা নির্জন দ্বীপে খড়ের ঘরে আলো কেক কাটে।
তারপর দুজন ওখানেই রাত কাটায়। সকালে খড়ের ঘর থেকে আলো পড়তেই ঘুম ভেঙে যায় আধারের। ঘুম থেকে উঠে দেখে আলো ওর বুকে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। আলোর শাড়ি এলোমেলো হয়ে আছে, খোপাটা নড়বড়ে হয়ে গেছে, সামনের দিকে চুলগুলো মুখের সামনে পড়ে আছে। বড্ড মায়াবী লাগছে ওকে। আধার আলোর মুখ থেকে চুল সরিয়ে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। আলোর পেটের দিকের শাড়ি দিয়ে পেটটা ঢেকে দেয়, না হলে নিজেই কন্ট্রোল হারিয়ে ফেলবে। আধারের ফোনে একটা মেসেজ আসে। আধার মেসেজটা ওপেন করতেই যা দেখলো আর শুনলো তাতে ওর মুখ বাঁকা হাসি ফুটে ওঠে আর বলে, আজই তোমার খেলা শেষ করব মাই ডিয়ার চাচা জান। আধার আলোকে ডাকতে থাকে, জান পাখি ওঠো ওঠো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আর একটু ঘুমাই না আধার? নোব জান পাখি, আজ কিছু হতে চলেছে, সেটা কি মিস করতে চাও? আলো হুড়মুড় করে উঠে পড়ে। কি হবে? বাঁকা হাসি দিয়ে বলে। আলো আধারের মুখে হাসি দেখে বলে, আমি বোধহয় বুঝতে পারছি কি ঘটতে চলেছে। আধার শুধু বাঁকা হাসি দেয়। দুজনেই ওঠে, নৌকোতে করে তীরে এসে গাড়িতে বসে গন্তব্যে রওনা হয়। আধার চৌধুরী বাড়িতে ঢুকলেই রুনা আর হাসান ওদের দিকে এগিয়ে আসে। স্যার, কাজ হয়ে আছে। এত তাড়াতাড়ি জ্ঞান আসবে না, যতক্ষণে আসবে ততক্ষণে ওনার সব শেষ। তুমি শুধু রুনার ভিডিওটা আপলোড করে দাও, বাকিটা না হয় ওনার সামনেই দেখাবো। ওকে স্যার। আর রুনা, এ নাও তোমার টিকিট, আর 1 ঘন্টা পর ফ্লাইট। যাও নিজের স্বপ্ন পূরণ করো। রুনা হালকা হেসে টিকিট নিয়ে আলোর দিকে তাকায়। আলোকে বলে, আমার ভাইটার খেয়াল রেখো, ওকে কষ্ট দিও না। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব আপু। রুনা তারপর চলে যায়। রুনা চলে যেতেই আলো আধারকে জিজ্ঞেস করে, কে ছিল উনি? রুনা আমার এক বোন বলতে পারো। আমাকে রায়হান চৌধুরীর পর্দা ফাঁস করতে অনেক হেল্প করেছে। তাছাড়া রায়হান চৌধুরীর এত অপকর্মের মধ্যে একটা ছিল ওর বড় বোনকে মেরে ফেলা। তাই তুমি কি করছো ওদের সাথে? বলবো কেন, একটু পর দেখতেই পাবে। এর মধ্যে হাসান এসে বলে, কাজ হয়ে গেছে, ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। আলোর ফোনে নোটিফিকেশন আসতেই আধার বলে, ভিডিওটা দেখো, বুঝতে পারবে রুনা কি সাহায্য করেছে আমাকে। আলো নোটিফিকেশন অন করতেই দেখে একটা মেয়ের ভিডিও। গলার আওয়াজ শুনে বুঝতে পারছে এটা রুনা। ভিডিওতে রুনা বলছে, আসসালামু আলাইকুম সবাইকে। আমি এমন একজন মেয়ে যে তার সব কিছু হারাতে বসেছিল এক বাবার বয়সী লোকের থেকে। যদি সেখানে একজন না এসে আমাকে বাঁচাতো, লোকটা আমায় বড় বোনকেও আজ লোকটার আমার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করেছে। দেখুন, বলেই হাতে গলায় অনেক নখের আঁচড় দেখায়। আপনারা জানেন এসব কে করেছে? আপনারা সবাই তাকে চেনেন। এটা আর কেউ না, রায়হান চৌধুরী। সে আমার সাথে এমন নোংরা আচরণ করেছে। শুধু তাই নয়, তার নিজের স্ত্রীর সাথেও জঘন্য আচরণ করেছেন। আমি আধার চৌধুরীকে যতটুকু জানি তার থেকে বলছি। আপনি আপনার চাচাকে এর জন্য কি শাস্তি দিবেন আধার চৌধুরী? আমি সবার কাছে আমার বোন আর আমার সাথে হওয়া অন্যায়ের জন্য আপনার কাছে বিচার চাচ্ছি। আমি সব প্রমাণ আধার চৌধুরীর কাছে দিয়ে দিয়েছি। আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি। যাওয়ার আগে ওই পশুর শাস্তি দাবি করছি। আলো ভিডিওটা দেখে স্তব্ধ হয়ে যায়। ঝড়ের গতিতে চারদিকে ছড়িয়ে পড়ে ভিডিওটা। সবাই রায়হান চৌধুরীর শাস্তির দাবি করে। ইন্টারনেটে ঝড় উঠে যায়। উঠবে নাই বা কেন? রায়হান চৌধুরীকে সবাই চেনে। সে নারীদের জন্য, শিশুদের জন্য কত কাজ করেছে। তার নামে এমন ভিডিও ঝড় তো ওঠারই কথা। রায়হান চৌধুরী অর্ধনগ্ন অবস্থায় বিছানায় অজ্ঞান হয়ে পড়ে আছে। মুখে এক বালতি পানি এসে পড়তেই ধরপড় করে উঠে পড়ে। চোখের সামনে যাকে দেখে তাতে ওনার চোখ অক্ষি কোটর থেকে বের হয়ে আসার উপক্রম। সামনে রাজিয়া বেগম বালতি হাতে দাঁড়িয়ে আছে, চোখ মুখ ঘৃণায় স্পষ্ট। রাজিয়া তুমি? রাজিয়া বেগম চেঁচিয়ে ওঠে, খবরদার, ওই নোংরা মুখে আমার নাম নিবি না। আর কত নিচে নামবি? ছি, লজ্জা করে না? এখনো নিজের চরিত্র ঠিক করতে পারলে না। ঠিক করে কথা বলো রাজিয়া। ধমক দিয়ে বলে। রাজিয়া বেগমও চোখ রাঙিয়ে বলে,
একদম আমাকে ধমকাবে না, বলে দিলাম। তোমার এইসব ধমকে আমি ভয় পাই না। তোমার আসল চেহারা সবার সামনে চলে এসেছে, আর সবাই জানবে তোমার সব অকর্মের কথা, তার সাথে তোমার সবচেয়ে বড় গুনার কথা, নিজের হাতে নিজের ভাই আর ভাবিকে মেরে ফেলার কথা। বলেই চলে যায়। রাইহান চৌধুরীর মাথায় এসব কিছু ঢুকছে না। উনি পাশ থেকে নিজের শার্ট নিয়ে দাঁড়ায়। দাঁড়াতেই সাথে সাথে মাথা ঘুরে ওঠে। কাল রাতের কোনো কথাই মনে পড়ছে না, শুধু মনে আছে রুনা ওকে ড্রিঙ্ক করাচ্ছিল, অনেকখানি খেয়ে ফেলেছে, তারপর সব ঝাপসা ঝাপসা হয়ে আছে। এত না ভেবে সে ড্রয়িং রুমে আসে। এসে দেখে সবাই বসে আছে। বাইরের মেইন দরজায় প্রচুর ধাক্কাধাক্কির শব্দ ভেসে আসছে। আদার এসব কি হচ্ছে? তুই যে এত নিচে নেমে যাবি তা আমি ভাবতে পারিনি রায়হান। নিজের মেয়ের বয়সী একটা মেয়ের সাথে বাবা, এসব কি বলছো তুমি? আর এই রাজিয়া এখানে কি করছে? আলতাফ চৌধুরী গর্জে ওঠে। একদম কথা বলবি না। এটা তোর বাড়ি না, এটা আধারের বাড়ি। আর আজ থেকে 8 বছর আগে যে কাজটা ছোট বউয়ের সাথে করেছিলি সেটাই আবার করলি। এর মধ্যে রাইহান চৌধুরীর ফোনেও নোটিফিকেশন আছে। আলো বলে, ভিডিওটা দেখেনি চাচা শ্বশুর বা খালু যান? রাইহান চৌধুরী ভিডিওটা দেখে স্তব্ধ হয়ে যায়। রুনা এসব করেছে বিশ্বাস করতে পারছে না। রাইহান চৌধুরী আধারকে কিছু বলতে যাবে তার আগে আধার একটা ভিডিও অন করে। ভিডিও রাইহান চৌধুরী ড্রিঙ্ক করার পর পুরো আউট অফ কন্ট্রোল হয়ে যায়। রুনা নিজের মুখে মাস্ক লাগিয়ে রাইহান চৌধুরীকে জিজ্ঞেস করে, ডার্লিং, তোমার ভাই ভাবিকে কে মেরেছে বলো তো? রাইহান চৌধুরী হাসতে হাসতে বলে, ইয়েস, আমার ভাই আর ভাবিকে মেরে ফেলেছি। ইস, কত নৃশংস মৃত্যু, কি নৃশংস। তুমি জানো কে মেরেছে তাদের? আসলে আমি তো তার ফ্যান হয়ে গেছি। ওহ রুনা ডার্লিং, তাহলে এসো আমার কাছে, কারণ ওটা আমি ছিলাম। রুনা অবাক হওয়ার নাটক করে বলে, কি? কিন্তু ওনারা তো তোমার ভাই ভাবি ছিল, তাই না? হ্যাঁ ছিল, কিন্তু ওদের জন্য আমি সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছি। আমি কি আমার বাবার ছেলে না? তাহলে সব সম্পত্তি কেন ওদের নামে করে দিল? তাই তো ওদেরকে পৃথিবী থেকে সরাতে হলো। আমি নিজের হাতে ওদের মেরেছি, নিজে বসেছিলাম ওই ট্রাকে। কিন্তু কি নতুন পরিকল্পনা, সেটা কি? রাইহান চৌধুরী ঢলে পড়ছিল। রুনা তাড়াতাড়ি করে ওর গালে হালকা চড় মেরে বলে, কি পরিকল্পনা করেছো? আমি আমার অবৈধ সন্তান সোনালীকে আদারের সাথে বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু মাঝে ওই আলো এসে সব নষ্ট করে দিল। তাই ওকে সরানোর পরিকল্পনা করলাম। কিন্তু ওই মেয়ের তো কই মাসের জান। ওই মেয়ের এত বড় অ্যাক্সিডেন্ট পর বেঁচে গেল। আমি ওই আলোকে ছাড়বো না, ওকে আদারের জীবন থেকে সরাবই। এটা বলতে বলতে ওখানেই অজ্ঞান হয়ে যায়। ভিডিও শেষ হতেই রাইহান চৌধুরী ঘামতে শুরু করে। আধার শান্ত হয়ে বসে আছে। রাইহান চৌধুরী কাঁপা কাঁপা ঠোঁটে বলে, বিশ্বাস কর আদার, এসব মিথ্যে। এই মেয়েটা আমাকে ফাঁসাচ্ছে। আলতাফ চৌধুরী বিশ্বাস করতে পারছে না তার এক ছেলে আর এক ছেলেকে সম্পত্তির জন্য মেরে ফেলেছে। আলতাফ চৌধুরী যেন পাথর হয়ে গেছে। তিনি জানতেন তার ছোট ছেলে কেমন, তাই বলে বড় ভাই আর ভাবিকে মেরে ফেলবে। তার উপর নিজের অবৈধ সন্তানের সাথে আধারের বিয়ে দিয়ে সব সম্পত্তি নিজের নামে করতে যাচ্ছিল। আজ নিজেকে অপরাধী মনে হচ্ছে। আলতাফ চৌধুরী সেদিন যদি সম্পত্তি সমান ভাগ করে দিত, তাহলে আজ তার বড় ছেলে আর বউ জীবিত থাকতো। আধারও তার বাবা মাকে হারাতো না। আদার বিশ্বাস কর, আমি এসব করিনি। আমি কেন করবো এসব? এই মেয়েটা আমাকে ফাঁসাচ্ছে। এবার আধার মুখ খোলে। আধার রাইহান চৌধুরীকে থামিয়ে দিয়ে বলে, ওকে, মেনে নিলাম রাজিয়া বেগম ওই মেয়েটার ভিডিও সব মিথ্যে, কিন্তু এই লোকের কথাও কি মিথ্যে? আধারের নির্দেশ পেতে হাসান বডিগার্ডদের নির্দেশ দেয়। বডিগার্ডরা লোকটাকে নিয়ে আসে। লোকটাকে দেখে রাইহান চৌধুরীর ঘাম বের হতে শুরু করে। আধার তা দেখে বাঁকা হাসি দিয়ে বলে, তো আপনি কি বলবেন যে আজ থেকে 23 বছর আগে এবং বেশ কয়েকদিন আগেও একটা দুর্ঘটনা ঘটেছে, তার ব্যাপারে কি কষ্ট করে বলবেন, নাকি আমাকে উঠতে হবে? আধারের কথা শুনে লোকটা কাঁপতে থাকে। এই কয়েকদিন আগে যে মার দিচ্ছে আধার তা মনে করে কেঁপে ওঠে।
লোকটা এটাই সেই ড্রাইভার যে আধারের বাবা মা আর অর্ককে তার ট্রাক দিয়ে ধাক্কা মেরেছে। আধার লোকটার দিকে তাকাতেই লোকটা ভয়ে ভয়ে বলে, স্যার আমাকে মাফ করে দিন। রায়ান স্যার আমাকে এসব করতে টাকা দিয়েছিল। আজ থেকে 23 বছর আগেও একটা গাড়িকে ধাক্কা দিতে বলেছিল, অনেক টাকা দিয়েছিল আমাকে। সেদিন আমার সাথেই বসেছিল। আর কিছুদিন আগেও একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করাতে বলে, তখনও উনি আমার সাথে ছিল।